কি নাম বললেন আপনার? হিমু? জি, হিমু। হিম থেকে হিমু? জি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসি মুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে দেখুন। এশা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান? জি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করতে চায় না। তখন সার্টিফিকেট দেখাই। ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায়। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি কি চলে যাচ্ছেন? হুম। এখন যাবেন না? একটু বসুন। আমার যেহেতু কখনোই কোনো তাড়া থাকে না, আমি বসলাম। রাত ৯টার মতো বাজে। এমন কিছু রাত হয়নি। কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোনো সাড়া শব্দ নেই। বুড়ো একজন মানুষের খক, খক শুনছিলাম। এখন তাও শোনা যাচ্ছে না। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়, পাশের ফ্ল্যাটের। এশা আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছুই জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদিমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়। আমি খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। ঘরে বোধহয় চা পাতা নেই। চা পাতা থাকলে এতক্ষণে চা চলে আসতো। প্রায় আধ ঘন্টা হয়েছে, এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা পাতা নেই, তাই না? এশা আরও হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে। ওই বাজার-টাজার করে। চা পাতা না থাকায় আজ বিকেলে আমি চা খেতে পারিনি। আমি কি চা পাতা এনে দেব? না, না, না। আপনাকে আনতে হবে না। আপনি বসুন। আপনি কি করেন? আমি একজন পরিব্রাজক। আপনার কথা বুঝতে পারছি না। আমি রাস্তায়, রাস্তায় ঘুরে বেড়াই। এশা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছা করে আমার প্রশ্নের উদ্ভট, উদ্ভট জবাব দিচ্ছেন? আমি হাসিমুখে বললাম, যা বলছি সত্যিই বলছি। সত্যি কথার বিপদ হলো সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম আমি একজন বেকার, পথে, পথে ঘুরি, তাহলে আপনি আমার কথা সহজে বিশ্বাস করতেন। আপনি বেকার নন? জি না। ঘুরে বেড়ানোই আমার কাজ। তবে চাকরি-বাকরি কিছু করি না। আজ বরং উঠি। দাদিমা আপনাকে বসতে বলেছে। উনি কি করছেন? শুয়ে আছেন। মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আপনি যদি এখন চলে যান তাহলে দাদিমা খুব রাগ করবেন। তাহলে বরং অপেক্ষাই করি। আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি। আমার সামনে বিব্রত ভঙ্গিতে এসে বসে আছে। বসে থাকতে তার ভালো লাগছে না তা বোঝা যাচ্ছে। বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে। এর মধ্যে দুবার হাত ঘড়ির দিকে তাকালো। উপকারী অতিথিকে একা ফেলে রেখে চলে যেতেও পারছে না। আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়। এরা ফট করে বলে বসে, আপনি বসে, বসে পত্রিকা পড়ুন, আমার কাজ আছে। এ তা বলতে পারছে না। আবার বসে থাকতেও পারছে না। তার গায়ে ছেলেদের গায়ের চাদর। বয়স কত হবে? ২৪-২৫, কমও হতে পারে। চোখে মোটা ফ্রেমের চশমার জন্য হয়তো বয়স বেশি লাগছে। গায়ের রং শ্যামলা। রংটা আরেকটু ভালো হলে মেয়েটিকে দারুণ রূপবতী বলা যেত। শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটা খালি পায়ে এসেছে। এটা ইন্টারেস্টিং। যেসব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি। এসা অস্বস্তির সঙ্গে বলল, আমার পরীক্ষা আছে, আমি পড়তে যাব। একা, একা বসে থাকতে কি আপনার খারাপ লাগবে? খারাপ লাগবে না। পত্রিকা থাকলে দিন, বসে, বসে পত্রিকা পড়ি। আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। ও আচ্ছা। টিভি দেখবেন? টিভি ছেড়ে দিই? আচ্ছা দিন। এশা টিভি ছাড়ল। ছবি ঠিকমতো আসছে না। ঝাপসা, ঝাপসা ছবি। এশা বলল, অ্যান্টেনা তার ছিঁড়ে গেছে বলেই এই অবস্থা। আমার অসুবিধা হচ্ছে না। আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে চলে যেতে হচ্ছে। লজ্জিত হবার কিছুই নেই। আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। বুঝ আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। এই চেয়ারটা ভাঙা। হেলান দিলে পড়ে যেতে পারেন। আমি পাশের চেয়ারে বসলাম।
কিছু, কিছু বাড়ি আছে যার কোনো কিছুই ঠিক থাকে না। এটা বোধহয় সেরকম একটা বাড়ি। দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে, যার পাতা উল্টানো হয়নি। ডিসেম্বর মাস চলছে, ধুলা জমে আছে। আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে। নাটক হচ্ছে। মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম। এটা মন্দ না। পেছনে কি ঘটে গেছে আন্দাজ করতে, করতে সামনে এগিয়ে যাওয়া। নাটকে একটি মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে বলছে, "এ তুমি কি বলছো সীমা? না, না, না। তোমার এ কথা আমি গ্রহণ করতে পারি না।" বলেই ভেউ, ভেউ করে মুখ বাঁকিয়ে কান্না। সীমা তখন কঠিন মুখে বলছে, "চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ। এই পৃথিবীতে অশ্রু মূল্যহীন।" কিছু দূর নাটক দেখার পর মনে হলো এরা স্বামী-স্ত্রী নয়। নাটকের স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না। সহপাঠী প্রেমিক-প্রেমিকা হতে পারে। মাঝবয়সী প্রেমিক-প্রেমিকা, ব্যাপারটা একটু খটকা লাগছে। যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি। মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না। জিগসো পাজলের মতো। পাজল শেষ করার আনন্দ পাওয়া যাচ্ছে। নাটক শেষ হলো। মিলনান্তক ব্যাপার। শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরেছে ফরিদকে। ফরিদ বলছে, "জীবনের কাছে আমরা পরাজিত হতে পারি না সীমা।" ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলছে। "পাখি আমার নীরের পাখি।" নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়েছে, যার ফলে গানটা ভালো লাগে, নাটক ভালো লাগে না। আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি। এবার এই ড্রয়িং রুমে সময় কাটাবার মতো কিছুই নেই। একটিমাত্র ক্যালেন্ডারের দিকে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়। দরজার কড়া নড়ছে। আমি দরজা খুললাম। স্যুট-টাই পরা এক ভদ্রলোক। ছেলেমানুষি চেহারা, মাথা ভর্তি চুল। এত চুল আমি কারো মাথায় আগে দেখিনি। হাত বুলিয়ে দেখতে ইচ্ছা করছে। ভদ্রলোককে দেখে মনে হলো দরজা কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন। আমি বললাম, "কি চাই?" ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন, "এশা কি আছে?" "আছে, ওর পরীক্ষা, পড়াশোনা করছে।" "ও আচ্ছা।" ভদ্রলোক মনে হলো আরো বিব্রত হলেন, আরো সংকুচিত হয়ে গেলেন। আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, "আমি ওকে একটা কথা বলে চলে যাব। কথা বলতে রাজি হবে কিনা জানি না। কাইন্ডলি একটু আমার কথা বলুন, বলুন মোরশেদ।" "মোরশেদ বললেই চিনবে?" "জি।" "ভিতরে এসে বসুন, আমি বলছি।" "আমি ভেতরে যাব না, এখানেই দাঁড়াচ্ছি।" "আচ্ছা দাঁড়ান। কি নাম যেন বললেন আপনার? মোরশেদ?" "জি, মোরশেদ।" আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম, কি করা যায়? এখান থেকে এসা করে ডাকা যায়? ডাকতে ইচ্ছা করছে না। সরাসরি বাড়ির ভেতরে ঢুকে গেলে কেমন হয়? এশা কোথায় পড়াশোনা করছে আমি জানি। ভেতরের বারান্দায় এক কোণায় তার পড়ার টেবিল। দাদিমাকে ধরাধরি করে ভেতরে বারান্দায় ইজি চেয়ারে শুইয়ে দিতে গিয়ে আমি এশার পড়ার টেবিল দেখেছি। আগে যেহেতু একবার ভেতরে যেতে পেরেছি, এখন কেন পারব না? এশা রেগে যেতে পারে। রাগুক না। মাঝে, মাঝে রেগে যাওয়া ভালো। প্রচণ্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন, ঘন রাগে তাদের অসুখ-বিসুখ হয় না বললেই চলে। আর যারা একেবারেই রাগে না তারা ২ দিন পর, পর অসুখে ভোগে। সবচেয়ে বড় কথা এশাকে খানিকটা ভড়কে দিতে ইচ্ছে করছে। আমাকে চুপচাপ বসিয়ে সে দিব্যি পড়াশোনা করবে তা হয় না। একটু হকচকিয়ে দেয়া যাক। আমি পর্দা সরিয়ে নিতান্ত পরিচিত জনের মতো ভেতরে ঢুকে গেলাম। এশা চেয়ারে পা তুলে বসেছে। বইয়ের ওপর ঝুঁকে আছে। তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসা সে টের পেল না। মাথা ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকল। আমি ঠিক তার পেছনে দাঁড়িয়ে খুব সহজ গলায় বললাম, "এশা, মোরশেদ সাহেব এসেছেন। বাইরে দাঁড়িয়ে আছেন। তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন।" এশা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, "ভদ্রলোককে কি চলে যেতে বলবো?" ভেতরে এসে বসতে বলেছিলাম, উনি রাজি হলেন না। এশা কঠিন গলায় বলল, "আপনি দয়া করে বসার ঘরে বসুন। আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন কি মনে করে?" আমি নিতান্তই স্বাভাবিক গলায় বললাম, "ভদ্রলোককে কি বসতে বলবো?" তাকে যা বলার আমি বলব। "প্লিজ আপনি বসার ঘরে যান।" আশ্চর্য! আপনি কি মনে করে ভেতরে চলে এলেন? আমি এশাকে হচ্চকিত অবস্থায় রেখে চলে এলাম। ভদ্রলোক বাইরে। সিগারেট ধরিয়েছেন। আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। আমি বললাম, "ভেতরে গিয়ে বসুন। এশা আসছে।" আমাকে বসতে বলেছে? তা বলেনি, তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না। আমি বরং এখানেই থাকি। আচ্ছা, থাকুন। আমি লম্বা, লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম।
আপাতত রাস্তার দোকানগুলির কোনো একটিতে চা খাবো। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে এসার কথাবার্তা শেষ হবে। আমি আবার ফিরে যাব। ফিরে নাও যেতে পারি। এই জগৎ সংসারে আগেভাগে কিছুই বলা যায় না। শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাবার অন্যরকম আনন্দ আছে। চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে হয়। সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া, হাতে থাকবে চায়ের কাপ, দৃষ্টি আকাশের তারার দিকে। তারাগুলিকে তখন মনে হবে সাদা বরফের ছোট ছোট খণ্ড। হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করবে কিন্তু ছোঁয়া যাবে না। পরপর ২ কাপ চা খেয়ে ৩য় কাপের অর্ডার দিয়েছি। তখন দেখি মোর্শেদ সাহেব হনহন করে যাচ্ছেন। মাঠের দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি ডাকলাম, "এই যে ভাই, মোর্শেদ সাহেব।" ভদ্রলোক থমকে দাঁড়ালেন। খুবই অবাক হয়ে তাকালেন। নিতান্তই অপরিচিত কেউ নাম ধরে ডাকলে আমরা যেরকম অবাক হই, সেরকম অবাক। ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না। আশ্চর্য আত্মভোলা মানুষ তো। আমি বললাম, "চা খাবেন মোর্শেদ সাহেব?" "আমাকে বলছেন?" "হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি আমাকে চিনতে পারছেন না?" "জি না, একটু আগেই দেখা হয়েছে।" ভদ্রলোক আরও বিস্মিত হলেন। আমি বললাম, "এখন কি চিনতে পেরেছেন?" তিনি মাথা নেড়ে বললেন, "জি, জি।" মাথা নাড়ার ভঙ্গি দেখেই বুঝতে পারছি তিনি মোটেই চেনেননি। আমি বললাম, "এশার সঙ্গে কথা হয়েছে?" "জি, হয়েছে। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি এশার ছোট মামা। এশাকে ডেকে দিয়েছেন। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আমি অবশ্যই এশার ছোট মামা না। সেটা কোনো বড় কথা না। এশা আপনার সঙ্গে কথা বলেছে, এটাই বড় কথা।" "এশা কথা বলেনি।" "কথা বলেনি?" "জি না, আমাকে দেখে প্রচণ্ড রাগ করল। আপনি তো জানেন ও রাগ করলে কেঁদে ফেলে। কেঁদে ফেলল। তারপর বলল, 'বের হয়ে যাও। এক্ষুনি বের হও।' আমি চলে এসেছি।" "ভালো করেছেন। আসুন চা খাওয়া যাক।" "আমি চা খাই না। চা খেলে রাতে ঘুম হয় না।" "তাহলে চা না খাওয়াই ভালো। এসা আপনার কে হয়?" "ও আমার স্ত্রী।" আমি তাই আন্দাজ করেছিলাম। "চলুন যাওয়া যাক।" "চলুন।" বড় রাস্তায় গিয়ে ভদ্রলোক রিকশা নিলেন। খিলগা যাবেন। রিকশাওয়ালাকে বললেন, ১৩২ নম্বর খিলগা, একতলা বাড়ি। সামনে একটা বড় আম গাছ আছে। রিকশাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি। তিনি রিকশায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, "ছোট মামা, আপনি কোন দিকে যাবেন? আসুন, আপনাকে নামিয়ে দিই।" আমি এশার ছোট মামা নই, কিন্তু মনে হচ্ছে ভদ্রলোককে এইসব বলা অর্থহীন। তার মাথায় ছোট মামার কাঁটা ঢুকে গেছে। সেই কাঁটা দূর করা এত সহজে সম্ভব হবে না। আমি বললাম, "মোর্শেদ সাহেব, আমি উল্টো দিকে যাব। আপনি এশাকে একটু বলবেন যে আমি সরি, একটা ভুল হয়ে গেছে। এরকম ভুল আর হবে না। যদি দেখা হয় বলবো, অবশ্যই বলবো। যাই ছোট মামা?" "আচ্ছা, আবার দেখা হবে।" আমি উল্টো দিকে হাঁটা ধরলাম। এশাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছে করছে না। কি করব এখনো ঠিক করিনি। ঘণ্টাখানেক রাস্তায় হেঁটে মেসে গিয়ে ঘুমিয়ে পড়ব। রাতের খাওয়া এখনো হয়নি। কোথায় যাওয়া যায়? ২০ টাকার একটা নোট পকেটে আছে। অনেক টাকা। ২০ কাপ চা পাওয়া যাবে। একজন ভিখিরির দুদিনের রোজগার। ঢাকা শহরে ভিখিরিদের গড় রোজগার ১০ টাকা। এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া। সে হলো আমার বোকা বন্ধুদের একজন। ইয়াদের অঢেল টাকা। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। ইয়াদকে বুদ্ধিমান করতে পারিনি। ইয়াদদের পরিবারে যতই টাকা হচ্ছে, সে ততই বোকা হচ্ছে। ইয়াদ ভিখিরিদের উপর গবেষণা করছে। তার পিএইচডি থিসিসের বিষয় হলো ভাসমান জনগোষ্ঠী, আর্থসামাজিক নিরীক্ষার আলোকে। ইয়াদকে অনেক ডাটা কালেক্ট করতে হচ্ছে। আমি তাকে সাহায্য করছি। সাহায্য করা মানে হলো তার একটা বিশাল পেটমোটা কালো ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো। তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই। কাগজপত্র ছাড়াও ছোট্ট একটা টাইপরাইটার, বোতলে ভর্তি চিরাগুড়, ইনস্ট্যান্ট কফি, চিনি, ফার্স্ট এইডের জিনিসপত্র। এক গাদা লম্বা নাইলনের দড়িও আছে। আমি জিজ্ঞেস করলাম, "দড়ি কি জন্য রে ইয়াদ?" সে মুখ শুকনো করে বলেছে, "কখন কাজে লাগে বলা তো যায় না। রেখে দিলাম। ভালো করিনি?" ভালো করিনি বলাটা ইয়াদের মুদ্রাদোষ। কিছু বলেই খানিকক্ষণ চুপচাপ থেকে বলবে, "ভালো করিনি?" রাত ১টার দিকে মজনুর দোকানে ভাত খেতে গেলাম। ভাতের হোটেলের সাধারণত কোনো নাম থাকে না। এটার নাম আছে। নাম হলো মজনু মিয়ার ভাত মাছের হোটেল। বিরাট সাইনবোর্ড। সাইনবোর্ডের এক মাথায় একটা মুরগির ছবি, আর এক মাথায় ছাগলের ছবি। ভাত মাছের ছবি নেই।
মজনুর দোকানে ভাত খেতে যাওয়ার আদর্শ সময় হলো রাত ১টা। কাস্টমাররা চলে যায়। কর্মচারীরা ২টা টেবিল একত্র করে গোল হয়ে খেতে বসে। ওদের সঙ্গে বসে পড়লেই হয়। মজনুর ভাত মাছের হোটেলের ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে। বয় বাবুর্চি একসঙ্গে খেতে বসেছে। খাবার যা বাঁচে তাই শেষ সময় খাওয়া হয়। আজ ওদের ভাগ্য ভালো, রুই মাছ। খাসি ২টাই বেঁচে গেছে। প্রচুর বেঁচেছে, শুধু ভাত নেই। অল্প কটা আছে, তাই একটা টিনের থালায় রাখা আছে। তরকারি চামচে ১ চামচ করেও সবার হবে না। আমাকে দেখে এরা জায়গা করে দিল। মজনু মিয়ার বিরস মুখে বললেন, হিমু ভাই, রোজ দেরি করেন। আপনার মতো কাস্টমার না থাকা ভালো, বড়ই যন্ত্রণা। আমি বললাম, ভাত নেই নাকি? যা আছে আপনার হয়ে যাবে, আপনি খান। ওরা মাছ গোছ খাবে। এত বড় পেটি একটা খেলে পেট ভরে যায়। খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয়? হিমু ভাই, আপনি আর যন্ত্রণা করবেন না তো? রাত ১টার সময় ভাত রানবে? অসুবিধা কি? অসুবিধা আছে, চাল নাই। পোলাওয়ের চাল সামান্য আছে, সকালে বিরিয়ানি হবে। এই খা তোরা, আমি চললাম। আর শুনেন হিমু ভাই, আপনার ওই পাগলা বন্ধু ইয়াদ সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দিবেন। আজ একদিনে ২বার এসেছে আপনার খোঁজে। ২বারই খুব যন্ত্রণা করেছে। বলে চা দিন, দিলাম চা। বলে কাপ পরিষ্কার হয়নি, গরম পানি দিয়ে ধুয়ে নিন। আমি ডাবল দাম দিব। দিলাম গরম পানি দিয়ে ধুয়ে। চা মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলে, চিনি কম দিয়ে আরেক কাপ চা দিতে বলুন, আমি ডবল দাম দেব। কথায় কথায় ডবল দাম। আরে ডবল দাম চায় কে তার কাছে? এতগুলা কাস্টমারের সামনে যে থু করে চা ফেললো, আমার অপমান হলো না? আপনি আপনার বন্ধুরে বলে দেবেন। ইয়াদকে আমি বলে দেব। আজে বাজে লোককে হোটেল চিনায় দিয়েছেন, এরা জান শেষ করে দেয়। মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল। টিনের থালায় ১ থালা ভাত নিয়ে আমরা ৬ জন মানুষ চুপচাপ বসে খাচ্ছি। বাবুর্চির নাম মোস্তফা। মোস্তফা বসেছে আমার পাশে। সে ক্লান্ত ও ক্ষুধার্ত। মোস্তফা বলল, হিমু ভাই, আপনি খান। রুই মাছটা ভালো ছিল। আরিসার মাছ, খেয়ে আরাম পাইবেন। আমি একা ভাত খাবো, আপনারা শুধু তরকারি? অসুবিধা কিছু নাই ভাইজান। অসুবিধা আছে। চুলা ধরেন, পোলাওয়ের চাল বসিয়ে দেন। পোলাও রান্না করে ফেলুন। ভালো মাছ আছে, পোলাও দিয়ে আরাম করে খাই। বাবুর্চি অন্যদের দিকে তাকালো। সবার চোখই চকচক করছে। আমি বললাম, মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে। চুলা তো ধরাতেই হবে। মোস্তফা ক্ষীণা গলায় বলল, মালিক শুনলে খুবই রাগ হইব। শুনবে কেন? শুনবে না। তাছাড়া আগামী ২ দিন মালিক দোকানে আসবে না। পোলাও বসাইয়া দিমু? দিন। সকালের জন্যে মুরগি কাটা আছে, মোরগ পোলাও বসাইয়া দিমু ভাইজান? আইডিয়া মন্দ না। যা ৫২ তাহা ৬৫। পোলাও যখন হচ্ছে, মোরগ পোলাওয়ে অসুবিধা কি? কতক্ষণ লাগবে? ডাবল আগুন দিয়ে রানলে ৮ ঘন্টার মামলা ভাইজান। দিন ডাবল আগুন। সিঙ্গেল আগুনে আজকাল কিছুই হয় না। মজনু মিয়ার ভাত মাছের দোকানে কর্মচারীদের চোখ মুখ আনন্দে ঝলমল করতে লাগলো। আমি বললাম, রান্নাবান্না হোক, আমি ৮ ঘন্টা পরে আসবো। চা বানাইয়া দেই ভাইজান, বইসা বইসা গরম চা খান। চা খেয়ে খিদা নষ্ট করবো না, ভালো ভালো জিনিস রান্না হচ্ছে। আমি চলে গেলাম তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরে। ডাকাডাকি করে মুহিব সাহেবের ঘুম ভাঙালাম। তিনি স্টোরের ভেতরেই ঘুমান। মুহিব সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন, কি দরকার হিমু বাবু? ৬ বোতল ঠান্ডা কোক দিন তো। মুহিব সাহেব ৬টা বোতল পলিথিনের ব্যাগে করে নিয়ে এলেন। একবার জিজ্ঞেসও করলেন না, রাত ১:৩০ কোক কি জন্যে। মুহিব সাহেব, সঙ্গে টাকা নেই, টাকা পরে দিয়ে যাব। জি আচ্ছা। আপনি আমার জন্য একটু দোয়া করবেন হিমু ভাই, খাস দিলে দোয়া করবেন। আবার কি হলো? কিছু হয়নি, এমনি বললাম। আজ আপনার জন্মদিন, একটা শুভ দিন। জন্মদিন আপনি জানতেন? জানবো না কেন, জানি। সকালবেলা একবার আপনার কাছে যাবো ভেবেছিলাম, যেতে পারিনি। ছুটি পেলাম না। যাক, তবু শুভ দিনে শেষ পর্যন্ত দেখা হলো। শুভ দিনে দেখা হয়নি মুহিব সাহেব, এখন প্রায় ২টা বাজতে চলল। জন্মদিনের মেয়াদ শেষ। যাই। মুহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। ৬ বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম। মজনু মিয়ার ভাত মাছের হোটেলের লোকজন নিশ্চয়ই অপেক্ষা করছে। ভালো শীত পড়েছে। শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে। আমি ধীরে ধীরে এগুচ্ছি। গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভাল লাগছে। রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায়। প্রাচীনকালে মানুষ আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোত। সব মানুষই বোধহয় সেই প্রাচীন স্মৃতি তার জিনে বহন করে।
ঘরের ভেতর ২টা চিঠি। একটির খাম দেখেই বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। কার্টিস পেপারে ধবধবে সাদা খাম। খামের এক মাথায় রূপালি কালিতে রূপার নাম। সাদার উপর রূপালি ফোটে না, তবুও এটাই রূপার স্টাইল। অন্য চিঠিটি ব্রাউন কাগজের, ঠিকানা ইংরেজিতে টাইপ করা। ২টা চিঠির কোনটিতেই স্ট্যাম্প নেই। হাতে হাতে পৌঁছে দেওয়া। আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম। যা ভেবেছি তাই। ইয়াদের লেখা, টাইপ করা চিঠি, ইংরেজি ভাষায় টেলিগ্রামের ধরনে লেখা। হিমু, খুঁজে পাচ্ছি না, কোথায় আছো? ভিডিও ক্যামেরা কিনেছি, সব ভিডিও হবে। ইয়াদ। ঘরে থাকলে ইয়াদের হাতে পড়তে হবে, সারাদিনের জন্য আটকে যেতে হবে। আমার কাজ হবে তার পেটমোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো। এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে, ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে। এতদিন ক্যাসেট রেকর্ডার হচ্ছিল। ইয়াদের কাজকর্ম পরিষ্কার, তৈরি প্রশ্নমালা আছে। ইন্টারভিউর সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্নের নমুনা হলো: নাম, স্ত্রী না পুরুষ, বয়স, শিক্ষা, পিতার নাম, ঠিকানা ক স্থায়ী, খ অস্থায়ী, কদিন ধরে ভিক্ষা করছেন, দৈনিক গড় আয়, পরিবারের সদস্য সংখ্যা, সদস্যদের মধ্যে কতজন ভিক্ষুক, খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান। এরকম মোট 50টা প্রশ্ন। এক একজনের উত্তর দিতে ঘণ্টাখানেক লাগে। 1 ঘন্টার জন্য তাকে 5 টাকা দেওয়া হয়। 5 টাকার চকচকে একটা নোট হাতে নিয়ে অধিকাংশ ভিক্ষুকই চোখ কপালে তুলে বলে, অতক্ষণ খাটনি করাইয়া এইটা কি দিলেন? আপনার বিচার চাই। আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি এ জাতীয় প্রশ্ন অর্থহীন। ইয়াদ তা মানতে রাজি না। সে নাকি 3 মাস 3 রাত খেটে প্রশ্ন তৈরি করেছে। প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করিয়েছে, কম্পিউটার সফটওয়্যারে পরিবর্তন করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলেছি, চুপ কর গাধা। সে খুবই অবাক হয়ে বলেছে, গাধা বলছিস কেন? আমাকে গাধা বলার পেছনে তোর কি কি যুক্তি আছে তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে আমাকে দে। আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোর যুক্তি ঠিক না, তাহলে আমাকে গাধা বলার জন্য তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। এ জাতীয় মানুষদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমি সবসময় দূরে থাকার চেষ্টাই করি। আমি পালিয়ে পালিয়ে বেড়াই। গাধাটা আমাকে খুঁজে খুঁজে বের করে। এক ধরনের চোর পুলিশ খেলা। আমি চোর, সে পুলিশ। যেহেতু চোরের বুদ্ধি সবসময় পুলিশের বুদ্ধির চেয়ে বেশি, সেহেতু সে গত 1 সপ্তাহ আমার দেখা পায়নি, আজও পাবে না। আমি আবার বের হয়ে পড়লাম। আমার কোনো রকম পরিকল্পনা নেই। প্রথমে রূপার কাছে যাওয়া যায়, ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না। প্রিয় মুখ কিছুদিন পর পর দেখতে হয়। মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না, যেজন্য চোখ বন্ধ করলে প্রিয়জনদের চেহারা কখনোই মনে করা যায় না। রূপাকে পাওয়া গেল না। রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি ভুরু কুঁচকে বললেন, ও তো ঢাকায় নেই। এই ভদ্রলোক সহজ গলায় মিথ্যা বলেন। রূপা ঢাকায় আছে তা তার কথা থেকেই আমি বুঝতে পারছি। আমি বললাম, কোথায় গেছে? সেটা জানার কি খুব প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, তবু জানতে ইচ্ছে করছে। ও যশোর গিয়েছে। ঠিকানাটা বলবেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, ঠিকানা দিতে চাচ্ছি না। ও অসুস্থ। আমরা চাই না অসুস্থ অবস্থায় কেউ ওকে বিরক্ত করুক। অসুস্থ অবস্থায় মানুষের বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে। আমি ওর খুব ভালো বন্ধু। ও কোথায় গেছে বললেন যেন? যশোর। খুব শিগগির ফেরার কোনো সম্ভাবনা নেই, তাই না? দেরি হবে। আমি খুব চিন্তিত মুখে বললাম, একটা ঝামেলা হয়ে গেল যে। আজই প্রেস ক্লাবের সামনে রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই আমাকে বাসায় আসতে বলেছে। ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি বলেছেন রূপা যশোরে। আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে? ভদ্রলোক তাকিয়ে আছেন, কিছু বললেন না। তাকে মোক্ষম আঘাত করা হয়েছে, সামলে উঠতে সময় লাগবে। তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে। তোমার নাম হিমু না? জি। মিথ্যা যা বলার তুমি বলেছ। রূপার সঙ্গে তোমার দেখা হয়নি, ও যশোরে আছে। আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তা আর করবে না, মনে থাকবে? জি স্যার, থাকবে। গেট আউট। থ্যাংক ইউ স্যার। আমি চলে এলাম।
এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি। রূপার চিঠি এখনো পড়া হয়নি, পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক, যতক্ষণ পড়া হয় না ততক্ষণ ম্যাজিক থাকে, পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায়। কোথায় যাওয়া যায়? মেসে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। ইয়াদ সেখানে নিশ্চয়ই বসে আছে। আমি মোর্শেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম। খিলগা দূর আছে, অনেকক্ষণ হাঁটতে হবে। কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটতে ভালো লাগে। যদিও জানি মোর্শেদ সাহেবকে পাওয়া যাবে না। কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই খুঁজে পাওয়া যায় না। আজ বোধহয় সেরকম একটা দিন। মোর্শেদ সাহেবকে পাওয়া গেল না। দরজা তালা বন্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন ১৩২ নং খিলগা, একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধু আম গাছ নেই। শুধু এই বাড়ি না, আশেপাশের কোনো বাড়ির সামনেই আম গাছ নেই। মোর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত হয়ে বলল, আম গাছ কেন থাকবে? যেন আম গাছ থাকাটা একটা অপরাধ। আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, আপনি এ বাড়িতে কদিন ধরে আছেন? ছোটবেলা থেকে আছি। এটা কি মোর্শেদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা। তবে বেশি দিন থাকবো না, বাড়িওয়ালা নোটিশ দিছে। আচ্ছা ভাই, যাই। উনারে কিছু বলা লাগবো? না। আমি আবার হাঁটা ধরলাম। রাত ১টা পর্যন্ত পথে পথে থাকতে হবে। ইয়াদ ১টা পর্যন্ত আমার জন্য বসে থাকবে না। তাকে রাত ১২টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকবো তার বাড়িতে। চোর পুলিশের খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না। ফুল প্রুফ। ইয়াদের বাড়ি একটা হুলস্থুল ব্যাপার। বাইরে থেকে মনে হয় জেলখানা। গেটটাও এমন যে বাইরে থেকে কিছুই দেখা যায় না। বড় গেট কখনো খোলা হয় না। বড় গেটের সঙ্গে আছে একটা খোকা গেট। অনেক ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয়। বাড়িতে ঢুকতে হয় মাথা নিচু করে। একবার ঢোকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছে করে। কারণ তীব্র বেগে দুটো অ্যালসেশিয়ান ছুটে আসে। এদের একজন কুচকুচে কালো, অন্যজন ধবধবে সাদা। রং ভিন্ন হলেও এদের স্বভাব অভিন্ন। দুজন ভয়ঙ্কর হিংস্র। এদের একজনের নাম টুটি, অন্যজনের নাম ফুটি। দারোয়ান বলে, চুপ টুটি ফুটি। এরা চুপ করে। তবে এমনভাবে তাকায় যাতে মনে হয় যে কোনো সুযোগে এরা ঘাড় কামড়ে ধরবে। গেট থেকে বাড়ি পর্যন্ত যেতে খানিকক্ষণ বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। সেই বাগানও দারুণ বাগান। এদের বাড়ি দোতলা, সিঁড়ি মার্বেল পাথরের। বাড়ির বারান্দায় ইউ আকৃতিতে কিছু বেতের চেয়ার বসানো। মনে হয় প্রতিদিন চেয়ারগুলিতে রং করা হয়, কারণ যখনই আমি দেখি ঝকঝক করছে। চেয়ারের গদিগুলির রং হালকা সবুজ। সাদা ও সবুজে যে এত সুন্দর কম্বিনেশন হয় তা ইয়াদের বাড়িতে না এলে কখনো জানতেই পারতাম না। ঠিক মাঝখানের বেতের চেয়ারে নিতু বসেছিল। নিতু হলো নায়িকা স্বভাবের মেয়ে। সবসময় সেজেগুজে থাকে এবং নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস। দিনরাত সবসময় সানগ্লাস। তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরছে। স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটিকে একবার আমার দেখতে ইচ্ছা করে। সেটা বোধহয় সম্ভব হবে না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক, আপনাকে তাহলে পাওয়া গেল। ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে।